হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে দেখো পরিবেশ ও বিজ্ঞানের যেটা দেখো 12 নম্বর স্কুল নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটা যেহেতু আমরা প্রিভিয়াস ক্লাসে ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করেছিলাম, তাই আজকের ক্লাসে আমরা এই স্কুলেরই লাইফ সায়েন্সের পোর্শনটা পুরোপুরি সলভ করে নেব। তা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখে নাও। দেখো আমাদের একের দাগের প্রথম এমসিকিউ, সাফাই কর্মীর কাজ করে যে প্রাণীটি সেটি হলো, আনসার দেখো এখানে হয়ে যাবে শকুন। এরপরে এস্কিমো শব্দের অর্থ হচ্ছে যারা কাঁচা মাংস খায়। নেক্সট, সমুদ্রের নিচে প্রায় একটা অরণ্য সৃষ্টি করে ফেলে, আনসার হবে কেল্প। এরপরে শূন্যস্থান পূরণ করো। 4 নম্বর প্রশ্ন, ঘাসের বনে পাওয়া যায় এমন একটি প্রাণী হলো, তোমরা লিখবে গন্ডার। এছাড়া হরিণ, জেব্রা এগুলো কিন্তু তোমরা লিখতে পারো, তাহলে আমি এখানে লিখছি গন্ডার। এরপরে গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদনে সাহায্য করে, আনসার এখানে হয়ে যাবে কোন হরমোন, আনসারে তোমরা লিখবে ইনসুলিন হরমোন। কেমন? ইনসুলিন হরমোন। নেক্সট, মেরু অঞ্চলে দেখা যায় এমন একটি জীব হলো, মেরু অঞ্চলে মেরু ভালুক দেখা যায়, তাহলে তোমরা লিখবে মেরু ভালুক। এরপর দেখো সত্য মিথ্যা, ঘৃতকুমারী একটি ঔষধি গুণ সম্পন্ন গাছ, এটা কিন্তু হয়ে যাবে সত্য। নেক্সট, অক্টোপাস নিরীহ ও ভীরু প্রাণী, এটাও কিন্তু সত্য। এরপর দেখো ম্যাচিংটা আমরা দেখে নেব। ম্যাচিং এ দেখো বয়স সন্ধির আচরণ, এটা হয়ে যাবে অকারণে হঠাৎ রেগে যাওয়া, তাহলে এটা হচ্ছে 9 নম্বর। আর তরকারির স্বাদ ও গন্ধ আনে, আনসার হবে এখানে দেখো এলাচ, তাহলে এলাচ মানে 10 নম্বরের সঙ্গে এটা ম্যাচিং হবে। এরপরে গ্রুপ বির অন্তর্গত প্রশ্নগুলো আমরা দেখব। প্রথম প্রশ্ন দেখো, বাঁশের দুটি ব্যবহার আলোচনা করো। 281 পাতায় বাঁশ গাছের ব্যবহার তোমরা পেয়ে যাবে। প্রথম ব্যবহার দেখো দেওয়া হয়েছে, বাঁশের নরম কাণ্ড, গোড়া আর পাতা হলো বিশ্বের বিপন্নতম প্রাণীগুলোর, যেমন চীনের জায়ান্ট পান্ডা, নেপালের ও ভারতের রেড পান্ডা এবং মাদাগাস্কারের লেমুর, এই সমস্ত প্রাণীর অন্যতম খাদ্য। আফ্রিকার গরিলাদেরও অন্যতম প্রধান খাদ্য হলো এই বাঁশ। শিম্পাঞ্জি ও হাতিরাও বাঁশকে খাদ্যরূপে গ্রহণ করে। এটা প্রথম ব্যবহার। 2 নম্বর ব্যবহার তোমরা লিখবে, ব্যাম্বুসা অরান্ডিনাসিয়া নামক বাঁশের পর্ব মধ্যে সিলিকন ডাইঅক্সাইড ও সিলিসিক অ্যাসিড সমৃদ্ধ তবাসির নামক এক গুরুত্বপূর্ণ ওষুধ প্রস্তুত হয়, যা হাঁপানি, সর্দি কাশি ও নানা সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহার করা হয়। 2 নম্বর প্রশ্ন, শ্বাসমূল কি? কোন উদ্ভিদে এটি দেখা যায়? লিখবে, লবণাক্ত মাটিতে অক্সিজেনের মাত্রা কম থাকায় ম্যানগ্রোভ উদ্ভিদের শাখামূল অভিকর্ষের বিপরীতে মানে মাটির উপরে খাড়াভাবে উঠে আসে এবং শ্বাসকার্যে অংশগ্রহণ করে। দেখো অভিকর্ষ বিপরীত দিকে মানে উপরের দিকে কিন্তু খাড়াভাবে এরা কিন্তু বেরিয়ে আসে এবং এদের কাজ হচ্ছে কিন্তু শ্বাসকার্যে উদ্ভিদকে সাহায্য করা। এদের বলা হয় শ্বাসমূল। এদের মূলের ডগায় ছোট ছোট কি থাকে? শ্বাস ছিদ্র বা নিউম্যাটোফোর থাকে। ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ যেমন দেখো সুন্দরী, গরান, গেওয়া, কাকড়া প্রভৃতি উদ্ভিদে কিন্তু শ্বাসমূল দেখা যায়। তাহলে দুটো প্রশ্নের আনসার তোমরা পেয়ে গেলে। এরপরে সমুদ্র দূষণের 2টি কারণ উল্লেখ করো। প্রথম কারণে লিখবে রাসায়নিক সার ও জৈব বর্জ্যযুক্ত ময়লা জল। রাসায়নিক সার ও জৈব বর্জ্যযুক্ত ময়লা জলে প্রচুর পরিমাণে পুষ্টি পদার্থ থাকে। এই সমস্ত উপাদান জলে ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধিকে মারাত্মকভাবে বাড়িয়ে দেয়, মানে শৈবালের পরিমাণটাকে মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। এর ফলে অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় এবং জলকে বিষাক্ত ও দূষিত করে তোলে। 2 নম্বর দেখো সমুদ্র দূষণের কারণ, সেটা হচ্ছে তেল। তেল বহনকারী জাহাজ সমুদ্রে যাতায়াতের সময় বা জাহাজ ডুবে গেলে সমুদ্রে তেল মেশে। সামুদ্রিক জীবনের ক্ষেত্রে এই তেল বিষের মতো কাজ করে। 2টো কারণ বলা হয়েছে, 2টো কারণ তোমরা লিখবে। এছাড়া তোমরা চাইলে টেক্সট বই থেকেও আনসার লিখতে পারো। টেক্সট বইয়ের ক্ষেত্রে 258 পাতায় আনসারটা তোমরা পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, হাতি ও মানুষের সংঘাত বৃদ্ধি পাওয়ার কারণগুলি লেখো। বর্ষার শুরুতে এবং শীতের শুরুতে ভুট্টা ও ধান পাকার সময় উত্তরবঙ্গের জনবসতি অঞ্চলে হাতি হানা দেয় ও ফসল নষ্ট হয়, যা মানুষ ও হাতির সংঘাতের সৃষ্টি করে। এছাড়া বনে হাতির যাতায়াতের পথে রেল লাইন নির্মাণের ফলে কিছু হাতি যাতায়াতের সময় ট্রেনে কাটা পড়ে মারা যাচ্ছে। এইভাবে হাতি ও মানুষের সংঘাত সৃষ্টি হচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গের পশ্চিমে যেসব স্থানে শাল, সেগুন ইত্যাদির আধিক্য বেশি দেখা যায়, সেখানে দলমা পাহাড় থেকে হাতিরা নেমে এসে লোকালয়ে প্রবেশ করে। তাহলে এগুলো হচ্ছে মানুষের সঙ্গে হাতির সংঘাতের কারণ।
5 নম্বর প্রশ্ন, কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয় ও কেন? দেখো, অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন বা সংকটকালীন বা আপদকালীন হরমোন বলা হয়। তার কারণ এই হরমোন দেহের জরুরি অবস্থা বা এমার্জেন্সি অবস্থায়, যেমন দেখো রাগ, ভয়, মানসিক আবেগ ইত্যাদির সময় এই হরমোন কিন্তু বেশি পরিমাণে ক্ষরিত হয়। এই হরমোন এই সময় আমাদের দেহে হৃদস্পন্দনের হার, রক্ত প্রবাহের গতি বৃদ্ধি, তারারন্ধ্রের প্রসারণ, ত্বকের লোম খাড়া, অধিক ঘামক্ষরণ বা ঘর্মক্ষরণ, সচেতনতা বৃদ্ধি, শ্বাসক্রিয়ার হার, রক্তচাপ সবকিছুকে কিন্তু বাড়িয়ে দিয়ে সেই জরুরি অবস্থা বা সংকট অবস্থা প্রতিরোধ করতে এবং ধীরে ধীরে চাপ মুক্ত হতে কিন্তু সাহায্য করে। জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে বা রেডি রাখে। এই জন্যই কিন্তু এই হরমোনকে জরুরিকালীন বা সংকটকালীন বা আপদকালীন হরমোন বলা হয়। 6 নম্বর প্রশ্ন, খাদ্য উৎপাদনে ও ওষুধ প্রস্তুতিতে অণুজীবের দুটি ব্যবহার লেখো। খাদ্য উৎপাদনে লিখবে ইডলি, ধোসা প্রভৃতি উৎপাদনে লিউকোনস্টক নামক ব্যাকটেরিয়া, পাউরুটি, কেক প্রভৃতি প্রস্তুতিতে ইস্ট, ছত্রাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ওষুধ প্রস্তুতির ক্ষেত্রে লিখবে স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন প্রভৃতি অ্যান্টিবায়োটিক উৎপাদনে বিভিন্ন ব্যাকটেরিয়া প্রজাতি, পেনিসিলিন উৎপাদনে পেনিসিলিয়াম নোটেটাম এই ছত্রাক, ক্লোরেলিন প্রস্তুতিতে ক্লোরেল্লা শৈবাল ইত্যাদি কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই পাওয়া যায় এমন দুটি অঙ্গাণুর নাম লেখো। তোমরা এখানে লিখবে লাইসোজোম। লাইসোজোম লিখতে পারো। লাইসোজোম কিন্তু উদ্ভিদ কোষেও থাকে, আবার প্রাণী কোষেও কিন্তু থাকে। নেক্সট তোমরা লিখবে মাইটোকন্ড্রিয়া। কেমন? মাইটোকন্ড্রিয়া, এটা কিন্তু উদ্ভিদ এবং প্রাণী দুটো কোষে থাকে। এছাড়া চাইলে আরো অনেক লেখা যায়, যেমন গলজি বস্তু বা গলগি বস্তু। কেমন? গলজি বস্তু এটা উদ্ভিদ এবং প্রাণী দুটি কোষের মধ্যেই থাকে। রাইবোজোম থাকে, চাইলে রাইবোজোমও লিখতে পারো। কেমন? রাইবোজোম। আমি 4টে লিখলাম, তোমাদের দুটো জানতে চাওয়া হয়েছে, যে কোনো দুটো তোমরা লিখবে। এরপরে দেখো, টিকা বা ভ্যাকসিন বলতে কি বোঝো? একটি রোগের নাম করো যা ঠেকাতে টিকা নেওয়া হয়। লিখবে রোগ সৃষ্টিকারী কোনো জীবিত অণুজীব বা মৃত কোনো অণুজীব বা অণুজীব নিঃসৃত কোনো পদার্থ, বিষ জাতীয় বা টক্সিন জাতীয় কোনো পদার্থকে কার্যহীন করে বা ইনঅ্যাক্টিভ করে তারপর সেটাকে মানবদেহে প্রবেশ করিয়ে অ্যান্টিবডি তৈরি করানো হয়, যা পরবর্তীকালে সত্যি সত্যি যখন কোনো ওই জীবাণুটা আমাদের শরীরকে আক্রমণ করে তখন সেই রোগের বিরুদ্ধে অনাক্রমতা বা ইমিউনিটি তৈরি করে। এই ঘটনাকে বলা হয় ভ্যাকসিনেশন এবং প্রবিষ্ট বস্তুটিকে বলা হয়, যেটাকে প্রবেশ করা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকসিন। এবং ভ্যাকসিন দিয়ে রোগ প্রতিরোধ করা যায় এমন একটা উদাহরণ তোমরা লিখবে, পোলিও ভ্যাকসিন দিয়ে পোলিও রোগকে প্রতিরোধ করা যায়। এরপরে গ্রুপ সির অন্তর্গত প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথমে দেওয়া হয়েছে দেখো 3 দাগে প্রথম প্রশ্ন, নিম গাছের কোন কোন অংশে ঔষধি গুণ রয়েছে আর নিমের দুটি ব্যবহার লেখো। নিমের কাণ্ড, পাতা, বীজ, গাছের ছাল, কচি পাতা ও ফুল এই সমস্ত অংশের ঔষধি গুণ আছে। আর নিম গাছের দুটো ব্যবহার তোমরা লিখবে। প্রথম ব্যবহার, বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুবই উপকারী। 2 নম্বর হচ্ছে, নিম গাছের মূল বা কাণ্ডে যেটা ছাল বা বাকল আর পাতা থেকে তেতো স্বাদের যে ওষুধ তৈরি হয় সেটি বারে বারে ফিরে আসা জ্বর, যেমন ম্যালেরিয়ার জ্বর সারাতে কাজে লাগে। এছাড়া এই জিনিসটা কিন্তু নানা রকম চর্মরোগ সারাতেও ব্যবহার করা হয়। 2 নম্বর প্রশ্ন, যে কোনো দুটি মরু প্রাণীর নাম করো। তোমরা লিখবে জারবিল। জারবিল একটি মরু প্রাণী। এরপর তোমরা লিখতে পারবে সাপ লিখতে পারো, উট লিখতে পারো। এছাড়া এখানে লিখে দেবে র্যাটল সাপ। আর এর সাথে দেখো দেওয়া হয়েছে যে কোনো একটি মরু উদ্ভিদ সম্পর্কে যা জানো লেখো। 262 পাতায় অনেকগুলো মরু উদ্ভিদের নাম দেওয়া হয়েছে, ফণিমনসা, জশোয়া গাছ, সাগুয়ারো গাছ, পরের পাতাতেও পেয়ে যাবে। এগুলোর মধ্যে যে কোনো একটা গাছ সম্পর্কে লিখবে। যেমন জশোয়া গাছ, দেখো এটা 15 থেকে 40 ফুট লম্বা হয় আর 200 বছরের বেশি বাঁচতে পারে। এখান থেকে কিন্তু তোমাদের অনেক সময় এমসিকিউ দেওয়া হয় যে কোন গাছ প্রায় 200 বছর পর্যন্ত বাঁচতে পারে, তখন কিন্তু তোমাদের আনসার হবে জশোয়া গাছ। আর এখানে দেখো হলুদ সবুজ রঙের ফুল ধরে, ঘন্টার মতো দেখতে হয় ফুলগুলো, আর গন্ধটা কিন্তু খুব একটা ভালো নয়। আর ফলগুলো সবুজ বা খয়েরি রঙের হতে পারে। গাছের মূলটা কিন্তু অন্যরকম। এখানে যে মূলটা থাকে গাছের মূল, সেই মূল যেহেতু মরুভূমির গাছ তার জন্য জল সঞ্চয় করার জন্য স্ফীত হয়ে কন্দ তৈরি করে, আর অনেকটা গভীর পর্যন্ত এদের মূলটা মাটির নিচে চলে যায়। আর পাতাগুলো কেমন? পাতাগুলো কাটা কাটা। আর মানুষ কিন্তু এই গাছের ছালকে থালা বাটি হিসাবে ব্যবহার করে।
তাহলে যদি প্রশ্ন আসে যে কোন গাছের ছালকে মানুষ থালা বাটি হিসাবে ব্যবহার করে, আনসার হবে জশুয়া গাছের ছাল। এই সমস্ত এমসিকিউ কিন্তু এসে থাকে, তাই তোমরা কিন্তু ভালো মতো ভাবে মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, সমুদ্রে বসবাসকারী দুটি প্রাণীর নাম লেখো। আর এখানে যে কোনো একটি প্রাণীর সম্পর্কে লিখতে বলা হয়েছে। সমুদ্রে বসবাসকারী অনেক প্রাণীর তোমরা নাম পাবে, দেখো স্কুইড, ক্যাটল ফিশ, হাঙর, এখানে দেখো দেওয়া হয়েছে তারা মাছ। যে কোনো দুটি প্রাণীর নাম লিখবে। যে কোনো একটি সামুদ্রিক প্রাণী সম্পর্কে লিখতে বলা হয়েছে। তুমি স্কুইড সম্পর্কে লিখতে পারো, হাঙরটা লিখলে দেখো অনেকটা বড় হয়ে যায়, স্কুইড সম্পর্কে লিখতে পারবে, বা তারা মাছ সম্পর্কে তোমরা লিখবে। এরপরে অণুজীবের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো অণুজীবকে কিন্তু পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায়, সর্বত্রই পাওয়া যায়। গরম মরুভূমিতে যেমন পাওয়া যায়, মেরু অঞ্চলে বরফের স্তূপেও পাওয়া যায়, নোনা জল বলো মিষ্টি জল জলভূমিতে পাওয়া যায়, উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং এর মধ্যেও পাওয়া যায়। এমনকি জীবদেহের ভেতরে যেমন মানুষের খাদ্যনালীতেও কিন্তু প্রচুর পরিমাণে অণুজীব থাকে, ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, উই পোকার খাদ্যনালীতেও পাওয়া যায়। 2 নম্বর বৈশিষ্ট্য তোমরা লিখবে, অধিকাংশ অণুজীবদের বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্যাসের প্রয়োজন হয়। আবার দেখো কিছু কিছু অণুজীব যেমন দেখো ইস্ট কিংবা টিটেনাস রোগ সৃষ্টিকারী অণুজীবরা কম অক্সিজেনের ঘনত্বে মানে কম অক্সিজেন রয়েছে সেখানেও কিন্তু বেঁচে থাকতে পারে। আর 3 নম্বর বৈশিষ্ট্য লিখবে, অন্ধকার জায়গায় এরা তাড়াতাড়ি বাড়ে, সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে এলে কোনো কোনো অণুজীব মারা যায়। তাহলে এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা এবং এখানে একটা, তাহলে 3টে বৈশিষ্ট্য তোমরা টেক্সট বুক থেকে লিখে নিও। নেক্সট কোশ্চেন, খাদ্যকে ভালো রাখার 3টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। টেক্সট বইয়ের মধ্যে এটা আনসার তোমরা পেয়ে যাবে। দেখো কোনো পাত্রে বায়ুশূন্য করে খাদ্যকে রেখে মানে ক্যানিং করে বা বিশেষ মোড়কে রেখে খাদ্যকে কিন্তু সংরক্ষণ করা যায়। 2 নম্বর দেখো কোনো কোনো সবজি যেমন দেখো বাঁধাকপি, এর সঙ্গে ফুলকপি বা কুমড়োর বীজও হতে পারে, ও ফলকে যেমন দেখো টুকরো বা কাটা যে আম সেটাকে দীর্ঘ সময় রোদে শুকিয়ে বা সান ড্রাইং করেও কিন্তু সংরক্ষণ করা যায়। নেক্সট দেখো 3 নাম্বার, মাছ মাংস বা ফলে নুন মাখিয়ে রাখলে মানে সল্টিং করে রাখলে কিন্তু সেই খাদ্যটাকে অনেকক্ষণ কিন্তু ভালো রাখা সম্ভব। 3টে লিখতে বলা হয়েছে, 3টে পদ্ধতি তোমরা লিখবে। 6 নম্বর প্রশ্ন, মাইক্রোস্কোপ কি আর পেশিকলার 2টি কাজ লেখো। লিখবে, কিছু কিছু জিনিস খালি চোখে দেখা যায় না, এগুলোকে দেখতে গেলে বহু গুণে বড় করে তারপরে দেখা সম্ভব। এই সমস্ত জিনিসগুলোকে দেখার জন্য আমরা লেন্স যুক্ত যে যন্ত্র ব্যবহার করি সেটাই হলো মাইক্রোস্কোপ। পেশিকলার 2টি কাজ তোমরা লিখবে। প্রথম কাজ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো, এর সাথে গমনে সাহায্য করা, এটা একটাই পয়েন্ট দেবে, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো ও গমনে সাহায্য করা। 2 নম্বর লিখবে, খাদ্যকে গিলতে সাহায্য করা এবং পৌষ্টিক নালীর ও মূত্রনালীর ক্রমসংকোচন ঘটানো। তাহলে এই 2টো কাজ তোমরা লিখবে। নেক্সট কোশ্চেন, কোন কোন রান্নায় হলুদ ব্যবহার করা হয় আর মশলা হিসাবে আদার একটি ব্যবহার লেখো। হলুদ কোন কোন রান্নায় ব্যবহার করা হয়, দেখো বিভিন্ন সবজি, মাছ মাংস রান্নায় হলুদ ব্যবহার করা হয়। এছাড়া দেখো মাখন, চিজ, মার্জারিন, আচার আর সর্ষের স্বাদ ও রং আনতে হলুদ ব্যবহার করা হয়। মশলা হিসাবে আদার একটা ব্যবহার তোমরা লিখবে, যে বিভিন্ন রান্নায় মাছ মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজ ও রসুনের সঙ্গে আদা ব্যবহার করা হয়। এরপর দেখো আমাদের আজকের সেটের শেষ প্রশ্ন, শাল গাছের 3টি ব্যবহার আলোচনা করো। প্রথম ব্যবহারে লিখবে, শাল গাছে যেটা কাঠ সেটা দেখো নানা কাজে, খুঁটি, আসবাবপত্র, জানালা দরজার কাঠের ফ্রেম, পাটাতন, নৌকা, জাহাজের জেটি, সেতু ইত্যাদি তৈরি করার জন্য শক্ত ও টেকসই কাঠ পাওয়া যায় শাল গাছ থেকে। নেক্সট পরের পাতায় চলে যাও। দেখো পরের পাতায় 2 নম্বর কাজ তোমরা এটা লিখতে পারবে, শাল গাছের আঠা থেকে সুগন্ধযুক্ত লাল ধুনো পাওয়া যায়, যা ধূপ তৈরিতে, কাঠের জোড়ার স্থানে প্রলেপ দেওয়ার কাজে, জুতো পালিশ ও অন্যান্য কাজে লাগে। আর 3 নম্বর লিখবে, রজন, গুড়ি থেকে প্রাপ্ত রজন স্পিরিট ও বার্নিশ তৈরির কাজে লাগে। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 12 নম্বর স্কুলে লাইফ সায়েন্সের পোর্শনটা পুরোপুরি সলভ করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস 8 সায়েন্স প্লেলিস্টের লিংকে ক্লিক করে যাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখা হয়নি তারা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিও। ক্লাসগুলি ভালো লেগে থাকলে বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই আমাদের ক্লাসগুলি শেয়ার করো। তাহলে আজকের ক্লাসে এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।